Hi, my friend. I am Enu Ahmed. I back having a new topics in front of you today. Our topics is changing narration of imperative sentence. তো বন্ধুরা তোমাদের সামনে আমি যে টপিক্স নিয়ে আজকে কথা বলবো সেটা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করার নিয়ম ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে। তো বন্ধুরা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটার সাথে তোমরা থাকবে। ফার্স্টেই আমাদের মাথায় রাখতে হবে হোয়াট ইজ কল ইম্পারেটিভ সেন্টেন্স। সকাল থেকে ঘুম থেকে যখন উঠি মা বলে ঘুম থেকে তুমি ওঠো, আমরা যারা টিচার স্টুডেন্ট পারি বলি যে তুমি এটা করো ওটা করো বেশি বেশি পড়ো। অ্যাডামকে যখন সৃষ্টিকর্তা তৈরি করে তখন কিন্তু সৃষ্টিকর্তা বলে যে তুমি বেহেশতের ভিতর যেখানে ইচ্ছা সেখানে তুমি ঘুরে বেড়াও, কিন্তু ফরবিডেন ট্রি থেকে কোনো ফল খাওয়া যাবে না। তার মানে আমি যে কথাগুলো বলছি সবই আদেশ উপদেশ অথবা নিষেধ, এগুলো সবই আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ এই কথাটার অর্থ কি? অর্থটা বাংলাতে অনুজ্ঞা সূচক। তো বন্ধুরা এখন প্রশ্ন জাগে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনব কীভাবে? একদম সহজ। কি সহজ? ইম্পারেটিভ সেন্টেন্সটা স্টার্ট হবে ভার্ব দ্বারা, যেমন read attentively, touch my heart, pen through the sentence. You see, all are verb. তো আর একটা কীরকম শুরু হতে পারে? please kindly verb, দ্যাট মিন্স অ্যাডভার্বের পরে ভার্ব যেতে পারে। আর এক রকমও আমরা ইজিলি ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে পারি, সেটা হবে কি? লেটও কিন্তু একটা ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে আর একটা ভার্ব। এই হলো ইম্পারেটিভ সেন্টেন্সের চেনার উপায়। তো বন্ধুরা এখন যদি বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমি পরিবর্তন করে রিপোর্টেড অর্থাৎ পরিবর্তিত রিপোর্টেড স্পিচে নিয়ে যাব, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের কয়েকটি স্পেসিফিক নিয়ম অনুসরণ করতে হবে বা ফলো করতে হবে। কি নিয়ম? নাম্বার 1, স্পিকারের সাথে যে রিপোর্টেড ভার্ব থাকে সেটাকে পরিবর্তন করতে হবে। সি রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। এই ক্ষেত্রে বাক্যের মুড অনুসারে বা অর্থ অনুসারে রিপোর্টিং ভার্বগুলো কি হতে পারে? হতে পারে অ্যাডভাইস বা উপদেশ, অর্ডার বা আদেশ, কমান্ড আমরা লিখতে পারি আদেশের ক্ষেত্রে যদি মিলিটারি কমান্ড হয় তাহলেই। তারপরে রিকোয়েস্ট হতে পারে, ফরবিড, রিকোয়েস্ট মানে অনুরোধ করা, ফরবিড বলতে নিষেধ করা হতে পারে, উইশ ইচ্ছা পোষণ হতে পারে, আর্টস জিজ্ঞাসা বা কোনো কিছু করার অর্থে ব্যবহার হতে পারে। তারপরে বেগ মানে ভিক্ষা করা বা প্রার্থনা করার অর্থে ব্যবহার হতে পারে। এন্ট্রিয়েট স্বনিবন্ধ প্রার্থনা করা, এন্ট্রিয়েট টেল বলা, যখন কোনোটা বোঝাবে না তখন আমরা টেল ব্যবহার করব। তারপরে বোঝাতে পারি প্রপোজ বা প্রস্তাব দেওয়া, সাজেস্ট আসলে প্রপোজেরই সিনোনিম। তো বন্ধুরা এগুলো বসবে আমাদের রিপোর্টেড স্পিচের ভাব বা মুড অনুসারে। তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতেই হবে। তারপরে আমরা কি করব? তারপরে আমরা পরিবর্তন করব ইনভার্টেড কমা উঠায়ে দিয়ে। আমরা জানি ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর হই সব ক্ষেত্রে সর্বদাই ইনভার্টেড কমা উঠায়ে দিয়ে একটা লিঙ্কার যোগ করতে হবে। ইয়েস, তো ইম্পারেটিভ সেন্টেন্সের লিঙ্কার হবে দু রকম। ফার্স্টে যদি মূল ভার্ব দ্বারা শুরু হয় তাহলে লিঙ্কার হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম, যাকে আমরা বলি ইনফিনিটিভ। তার মানে বোঝাতে চাচ্ছি অ্যাডভাইস, অর্ডার, কমান্ড ইত্যাদি যদি আমরা রিপোর্টিং ভার্ব হিসাবে নিই তাহলে আমাদের লিঙ্কার্স বা সেন্টেন্স কানেক্টর হিসাবে ব্যবহার করতে হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম।
বন্ধুরা, আর যদি রিপোর্টেড স্পিচটা ডোন্ট বা নেভার, দ্যাট মিনস নেগেটিভ স্টেটমেন্ট থাকে, তাহলে আমাদেরকে লিঙ্কার হিসাবে ব্যবহার করতে হবে ইউসি নট। নটের পরে টু, তারপরে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ নটের পরে ইনফিনিটিভ। বন্ধুরা, এখন আমরা দেখব আরেকটি ধাপে লিঙ্কার হিসেবে আমরা দ্যাটও ব্যবহার করতে পারি। তো প্রশ্ন জাগে কখন আমরা দ্যাট ব্যবহার করব। দ্যাট ব্যবহার করব তখনই যখন শুরু হবে লেট দ্বারা। ইয়েস, লেট দ্বারা। যদি লেট দ্বারা শুরু হয় তাহলে লিঙ্কার হিসাবে ব্যবহার করব দ্যাট। তো দ্যাটের পরে আমরা কিন্তু একটা সাবজেক্ট নিব। আমরা পরে বিস্তারিত এক্সাম্পলে বিভিন্ন ধরনের ব্যবহারগুলো দেখানোর চেষ্টা করব। তো লেটের পরে যদি আস থাকে তাহলে লিঙ্কার পরে সাবজেক্টের পরে শুড ব্যবহার করে ভার্বের বেস ফর্ম নেব। আর লেট আস বাদে যেটাই থাকুক, যেমন লেট মি, লেট দেম, লেট ইউ, তখন আমাদের কি করতে হবে, লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহার করার পর সাবজেক্ট বসানোর পরে মাইট বা মাইট বি, অ্যালাউড ব্যবহার করতে হবে। আমরা উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই হলো আমাদের দুইটা নিয়ম। তারপর আমরা একটা স্ট্রাকচার দেখব। আসলে স্ট্রাকচারটা ফার্স্টে হবে যদি শুরু হয় ভার্ব দ্বারা অথবা অ্যাডভার্ব দ্বারা, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর আমি যেটা দেখাচ্ছি এইটা অনুসারে। তাহলে কি করব, সাবজেক্ট নিব, তারপরে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত যেটা দরকার সেটা আমরা ব্যবহার করব। অবজেক্ট যদি দরকার হয় অবজেক্ট নিব, তারপরে ইনফিনিটিভ। দ্যাট মিন্স আসলে এটা ফার্স্ট স্ট্রাকচার অনুসারে। আর যদি লেট দ্বারা শুরু হয় তাহলে আমরা কি করব, সাবজেক্ট নিব, রিপোর্টিং ভার্ব বসাবো, প্রয়োজনে বা দরকার হলে আমরা অবজেক্ট ব্যবহার করব, তারপরে দ্যাট ব্যবহার করে সাবজেক্টের পরে আমরা টেন্স অনুসারে ভার্বগুলো পরিবর্তন করব। তো বন্ধুরা, এই হলো ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে যাওয়ার ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু নিয়ম। বন্ধুরা, এখন যাব রিয়েল এক্সাম্পলের মাধ্যমে আসলে আমি আমার পড়ানোটাকে তোমাদের কাছে নেব। ইউ সে ফার্স্ট এক্সাম্পল, হি সেড টু মি ডু দ্য সাম, সে আমাকে বলল অঙ্কটি তুমি করো। বন্ধুরা বলে তো, হি এখানে কিন্তু স্পেসিফিক কোনো বসের কথা উল্লেখ করা হয়নি, কোনো বন্ধুর কথা উল্লেখ করা হয়নি, কোনো পিতা মাতার কথাও, এমনকি বড় ভাইয়ের কথাও বলা হয়নি। তাহলে আমি রিপোর্টিং ভার্ব কী ব্যবহার করব, একটা কিন্তু প্রশ্ন জাগে অনেকগুলো। তো যদি আমার মনে হয় যে না, মানে স্পিকারের কথার মুড দেখে যদি মনে হয় আমাকে আদেশ করেছে, তাহলে আমরা সেই টু পরিবর্তন করে অ্যাডভাইসড লিখব। তো অ্যাডভাইস যেহেতু ট্যানজিটিভ ভার্ব, অ্যাডভাইসের পরেই আমরা অবজেক্টটা বসাই দেব। ইয়েস, তারপরে কি করব, ইনভার্টেড কমা উঠাই দিয়ে অবশ্যই আমাদেরকে লিঙ্কার হিসাবে, যাকে আমরা বলি সেন্টেন্স কানেক্টর, টু ব্যবহার করতে হবে। আর টুর পরে ভার্বের বেস ফর্ম। আর যেহেতু এই বাক্যে কোনো অ্যাডভার্বিয়াল অফ টাইম নেই, প্লেস নেই, ম্যানার নেই, কোনো পরিবর্তনও আর করতে হবে না। তো এখন যদি প্রশ্ন জাগে মানে স্পিকারের মুড অনুসারে যে আসলে ডু দ্য সাম, এটা আমাকে আদর্শ বোঝাচ্ছে না, অনুরোধও বোঝাচ্ছে না, কোনো কিছু স্বাভাবিক করা বোঝাচ্ছে, অঙ্কটা আমাকে করতে বলা হচ্ছে, তার মানে কোনো কিছুই বোঝাচ্ছে না, আদেশ নয়, উপদেশও নয়। তাহলে আমি কি করব, তাহলে আমি একটু কষ্ট করে এখানে টোল ব্যবহার করব। তার মানে আমি যে অ্যাডভাইজের মধ্যেই আমি লিমিট হয়ে থাকবো এমনটি নয়। আর যদি
তুমি মনে করো বা আমি যদি মনে করি যে না, আমাকে শুধুমাত্র আমাকে বললো যে এই তুই কাজটা কর, তাহলে ইচ্ছা করলে আমরা আস্কড ও ব্যবহার করতে পারি। তার মানে পরিবর্তিত রূপ কী হলো? হি টোল্ড মি টু ডু দ্য সাম। সে আমাকে বলল তুমি অঙ্কটি করো। বন্ধুরা, তার মানে আমি বোঝাতে চাচ্ছি, স্পিকার যদি বস হয় তাহলে আমরা অ্যাডভাইসের জায়গায় অর্ডার ব্যবহার করব। যদি টিচার বোঝায় তাহলে আমরা অ্যাডভাইস বা ব্যবহার করব। আর যদি কোনো বন্ধু হয় বা স্বাভাবিক কোনো কিছু হয় তাহলে সবচাইতে উত্তম হবে টোল ব্যবহার করা। এই তো আমাদের গেল ফার্স্ট এক্সাম্পল। আমরা দেখব এখন আমাদের দ্বিতীয় এক্সাম্পল। ইউ সি দ্বিতীয়টা, মাদার সেড টু মি। আসলে তোমরা এখানে স্যাড টু মিও বলতে পারো। মাদার স্যাড টু মি ডোন্ট রান ইন দ্য সান। মা আমাকে বলল তুমি রোদে দৌড়াদৌড়ি করো না। মা যদি বলে রোদে দৌড়াদৌড়ি করো না, অবশ্যই এটা হবে উপদেশ। আর উপদেশের জন্য আমরা ব্যবহার করব অ্যাডভাইসড। ইয়েস, তো অ্যাডভাইস ব্যবহার করার পরে আমরা আগেকার নিয়ম অনুসারে, যেহেতু আগেকার রিপোর্টিং ভার্বটা ছিল পাস্ট টেন্স, আমরা পাস্ট টেন্স ব্যবহার করব। তারপরে অবজেক্ট থাকার জন্য আমরা অবজেক্ট ব্যবহার করব। আর যেহেতু স্টেটমেন্টটা ছিল নেগেটিভ, ইউসি, যদি নেগেটিভ স্টেটমেন্ট থাকে ইউসি নট টু ব্যবহার করতে হবে। তার মানে আমরা এখানে নট ব্যবহার করার পর আমরা টু ব্যবহার করছি। তার মানে বাংলা যদি করি তাহলে কী হবে? মাদার অ্যাডভাইস মি নট রান ইন দ্য সান। মা আমাকে উপদেশ দিয়েছিল রোদে না দৌড়াতে। বন্ধুরা, এখন আমরা এখানে নট ইচ্ছাকাল পরে আমরা অমিট করে দিতে পারি। কীভাবে অমিট করতে পারি? এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসাবে আমরা ব্যবহার করতে পারি ফরবিট অথবা প্রোহিবিট। তো ফরবিট যদি ব্যবহার করি তাহলে কী হবে? মাদার forbade me to run. You see, দুটোর ভিতর কিন্তু একটু পার্থক্য হয়েছে। পার্থক্যটা কি? যখন অ্যাডভাইস আমরা ব্যবহার করছি তখন আমরা নটের পরে টু ব্যবহার করছি। আর যখন ফরবিডেন এই শব্দটা আমরা আনবো, ফরবিডেন্টের অর্থই হচ্ছে নিষেধ করা বা মানা করা, যার ফলে কোনো অবস্থাতেই নট শব্দটা থাকবে না। এখন দেখব আমরা এক্সাম্পল 3। এক্সাম্পল 3-তে কী বলা হচ্ছে? হি সেড টু মি লেট আস গো আউট ফর এ হোয়াইল। সে আমাকে বলল চলো না আমরা কিছু সময়ের জন্য বাইরের থেকে ঘুরে আসি। দ্যাট মিন্স হি প্রপোজড মি, আমাকে প্রস্তাব দিল। তো যদি প্রস্তাব দেওয়া হয় তাহলে ব্যবহার করতে হবে প্রপোজড অথবা সাজেস্ট। আর প্রপোজের পরে অবশ্যই আমাদেরকে টু ব্যবহার করতে হবে। তাহলে হি প্রপোজড মি, ওকে। তারপরে আস দ্বারা উভয়কেই নির্দেশ করা হয়েছে, স্পিকারকেও এবং লিসেনারকেও। এই বাক্যে রিপোর্টিং ভার্বের স্পিকারকে বোঝানো হয়েছে এবং লিসেনারকেও, যার ফলে আমাদের পরিবর্তিত সাবজেক্ট হবে উই। আর যদি প্রস্তাব বোঝায় বা লেটাস দ্বারা শুরু হয় তাহলে অবশ্যই আমাদেরকে লিঙ্কার হিসাবে ব্যবহার করতে হবে দ্যাট। সরি, আই এম এক্সট্রিমলি সরি হিয়ার। হি প্রপোজড মি টু দ্যাট
উই শুড গো আউট ফর এ হোয়াইল্ড। এই বাক্যটাকে আসলে ন্যারেশনের কথা হলো দ্য স্টাইল অফ স্পিকিং। ইচ্ছা করলে আমরা এই নিয়মের ভিতর না থেকেও কিন্তু একটা বাক্যকে আমরা পরিবর্তন করতে পারি। কেমন পরিবর্তন করতে পারি? ফর এক্সাম্পল, হি সাজেস্টেড গোয়িং আউট ফর এ হোয়াইল। আমরা এই বাক্যটাও লিখতে পারি। তাহলে হি সাজেস্টেড গোয়িং আউট ফর এ হোয়াইল, এই শব্দটার বাংলা কী হবে? সে প্রস্তাব করলো বাইরে ঘুরে আসার জন্য। আমরা মনে হয় জানি দুটো মেন ভার্ব যদি পাশাপাশি অবস্থান করে পরেরটার সাথে আইনজি যুক্ত হয়ে রিজান্ট হয়ে যায়, এটা মনে হয় আমাদের অনেকেরই জানা। তাহলে আমরা এইরকমও লিখতে পারি। চলো যাই বন্ধুরা আমাদের আরেকটি এক্সাম্পলে। এক্সাম্পল নাম্বার 4, হি স্যাড ইয়েস লেট মি ডু ইট। সে বলল আমাকে এটা করতে দাও। দ্যাট মিন্স হি লাইক টু ডু, হি উইশ টু ডু সামথিং অ্যান্ড হি ইজ গেটিং পারমিশন। তাহলে আমরা যেহেতু সে বলছে আমাকে একটা করতে দাও, তাহলে আমরা এখানে রিপোর্টিং ভার্ব হিসাবে উইশড আনবো, যেহেতু সে ইচ্ছা পোষণ করছে। আর আগেরটা পাস্ট টেন্স থাকার জন্য অবশ্যই আমরা ইডি যোগ করব বা ভার্ব টুতে নিয়ে যাব। তারপরে লেট থাকায় আমাদেরকে অবশ্যই লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহার করতে হবে। আর লেটাস বাদে লেটাস বাদে যেটাই থাকুক না কেন, সাবজেক্টের পরে শুধু মে টেন্স অনুসারে মাইট অথবা মাইট বি অ্যালাউড, এটা আমাদের ব্যবহার করতে হবে। তো শুধু মাইট ব্যবহার না করে যদি তোমরা মাইট বি অ্যালাউড মানে প্যাসিভ ভয়েসে করো তাহলে ভালো হবে। তারপর ইনফিনিটিভ যোগ করতে হবে, অর্থাৎ টু সহ ভার্ব বেস ফর্ম। তার মানে হি উইশ দ্যাট হি মাইট বি অ্যালাউড, ইউ সি। তারপরে ইনফিনিটিভ টু ডু ইট। তো বন্ধুরা এটা তো অনেক বড় হয়ে গেল, এটা কি ছোটো করা যায় না? অবশ্যই। ন্যারেশনের কথা হলো অর্থ ঠিক রেখে প্রয়োজন যদি হয় আমরা যে ছোট্ট সেন্টেন্সেও এক্সপ্রেশনটা আমরা পেশ করতে পারি, দ্যাট ইজ এনাফ। ফর এক্সাম্পল আমরা এটা ছোট্ট করে করবো এখন। ইউ সে হি ইজ সেড লেট মি ডু ইট, এটা আমাকে করতে দাও। দ্যাট মিন্স হি রিকোয়েস্টেড, he requested, you see, requested to let, you see, আগেকার নিয়ম অনুসারে ভার্বের লিঙ্কার হিসাবে টু ব্যবহার করতে হবে। হি রিকোয়েস্টেড টু লেট, পার্সন ফার্স্ট পার্সন হলে পরে আমরা জানি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। তাহলে রিকোয়েস্টেড লেট, এখানে মি করতে হবে হিম। আমরা জানি লেটের পরে সব সময় অবজেক্টিভ ফর্ম বসে, যার ফলে লেট হিম ডু ইট। আমরা জানি লেটের পরে অবজেক্টের পরে বিআর ইনফিনিটিভ বসে, অর্থাৎ টু বসানো যাবে না। তো বন্ধুরা এখন দেখি আমাদের লাস্ট এক্সাম্পল। তো লাস্ট এক্সাম্পলে আমাদের কি আছে? আমাদের যে স্টেটমেন্টটি আছে স্টেটমেন্টটি হচ্ছে হি স্যাড টু মি প্লিজ
হেল্প মি, সে আমাকে বলল দয়া করে আমাকে সাহায্য করো বা করুন। প্লিজ, তো কাইন্ডলি অথবা প্লিজ থাকে, তাহলে আমাদেরকে রিপোর্টিং ভার্ব হিসাবে যেটা আনতে হবে রিকোয়েস্ট। তাহলে আনসার কী হবে? হি রিকোয়েস্টেড মি টু, এখানে আমরা আরেকটি স্টেটমেন্ট ভুল করেছি, টু হেল্প। এখানে মি দ্বারা বোঝাচ্ছে সাবজেক্টকে, ফার্স্ট পারসন হয়, তাহলে টু হেল্প হিম। বন্ধুরা, পরিপূর্ণ সেন্টেন্সের লাস্টেরটা পরিবর্তিত যে স্টেটমেন্ট আমরা পেলাম, বাংলা কী হবে? হি রিকোয়েস্টেড মি, সে আমাকে অনুরোধ করেছিল টু হেল্প হিম, তাকে যেন সাহায্য করা হয়। বন্ধুরা, এই হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন পরিবর্তন করার নিয়ম। তো বন্ধুরা, আসলে ন্যারেশন যেহেতু বলার স্টাইল, কথা বলার স্টাইল, এই কথাটা কিভাবে আমরা বলবো সেটা যদি পরিবর্তন করার সময় কিছু ছোট্ট বড় করা হয় তাও অসুবিধা হবে না, তবে নিয়মের মধ্যে তো যেতেই হবে। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করব। আর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতন বিদায়। সবাই ভালো থাকি। আল্লাহ হাফেজ।